ক্লাস 11 মডেল কোশ্চেন পেপার 1 রায়মার্টিনের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ বিদ্যাভবন মেদিনীপুর এর নাম্বার 1 যেটা আছে নাম্বার 1 এর একের দাগে এগুলো হচ্ছে গ্রুপ বি গ্রুপ এ এর একের দাগের 1 এটা যেটা আছে 1 - 3x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতির শেষ দিক থেকে r+1 তম পদ কত সেটা নির্ণয় করতে হবে। তো এখানে যেহেতু পাওয়ারটা n আছে তাহলে বিস্তৃতির 1 - 3x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতির পদ সংখ্যা সমান হবে এখানে যে পাওয়ার থাকে তার থেকে একটা বেশি পদ সংখ্যা হয় n+1। তাহলে শেষ দিক থেকে r+1 তম পদ সমান হবে প্রথম দিক থেকে n+1 মাইনাস r+1 +1 এই এততম পদটা হবে শেষ দিক থেকে r+1 তম পদ। এটা বের করতে হলে প্রথম দিক থেকে এই মোট পদ সংখ্যা থেকে এটাকে মাইনাস করে আবার +1 করতে হবে, তাহলে প্রথম দিক থেকে শেষ দিক থেকে r+1 তম পদটাকে পাওয়া যাবে। তো এখানে অর্থাৎ প্রথম দিক থেকে এটা যদি আমি সরল করি তাহলে হবে n - r+1, এটা একটু সরলটা করে নিলে একটা 1 ক্যান্সেল হয়ে যাবে এবং n - r+1 থাকবে। এখানে এই ব্যাপারটা একটু বুঝে নিলে দেখো, আমরা যদি বলি এখানে যদি টোটাল মনে করি 5টা পদ থাকে, 5টা পদ, তো আমাকে যদি বলে শেষ দিক থেকে দ্বিতীয় হচ্ছে এইটা, শেষ দিক থেকে দ্বিতীয় এইটা। তো এটা আমি বার করব কি করে? মোট পদ সংখ্যা থেকে এই -2 করে +1 এটা করলে প্রথম দিক থেকে, এটা দেখো শেষ দিক থেকে দ্বিতীয় সমান প্রথম থেকে, এটা হচ্ছে প্রথম থেকে এততম সমান, এখানে বিয়োগ করলে এটা হচ্ছে কত? চতুর্থ পদ। তাহলে দেখ, শেষ দিক থেকে দ্বিতীয় অর্থাৎ 2 মাইনাস করে 1 যদি করি তাহলে প্রথম দিক থেকে হয়ে যাবে। তো প্রথম দিক থেকে আমাকে তাহলে n - r+1 তম পদটা বের করতে হবে।
তো এখানে আমরা টি আর প্লাস ওয়ানের ফর্মুলা জানি। টি আর প্লাস ওয়ান এর ফর্মুলা হয় এনসিআর a to the power n minus r x to the power r, যখন a plus x এর n এর r প্লাস ওয়ানতম পদ। তাহলে এখানে এর n মাইনাস r প্লাস ওয়ানতম পদ সেটা কত হবে, ইকুয়ালস টু হবে nc, এখানে r এর জায়গায় আছে n মাইনাস r, তাহলে nc n মাইনাস r, আর এর জায়গায় আছে 1, তাহলে 1 টু দি পাওয়ার হবে এখানে n মাইনাস r, আর এই যে মাইনাস 3x আছে, মাইনাস 3x অর্থাৎ x এর জায়গায় এখানে মাইনাস 3x আছে, তাহলে মাইনাস 3x এর পাওয়ার হবে n মাইনাস r, এই ফর্মুলা অনুযায়ী। এবার এটাকে আমরা একটু সরল করে নেব। nc n মাইনাস r, এটা আবার সমবায়ের সূত্র অনুযায়ী, পূরক সমবায় অনুযায়ী এটা আবার হয় nCr, এখানে 1 এর পাওয়ার আছে ফলে এটা 1ই হয়ে যাবে, আর এখানে আমরা পাবো মাইনাস 3 টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস r। তো এটাই অ্যান্সার হবে। অ্যান্সারে অবশ্য এইটা ভেঙে অ্যান্সারটা দেওয়া আছে। তো এরপর আমরা করব অথবা, এর একের অথবা। একের অথবা যেটা আছে 2x প্লাস 1 প্লাস 1/3x হোল টু দি পাওয়ার 9 এর বিস্তৃতির x বর্জিত পদ নির্ণয় করো, এটা আছে নির্ণয় করো। তো x বর্জিত পদ আমরা ধরি r প্লাস ওয়ানতম পদ x বর্জিত। r প্লাস ওয়ানতম পদ x বর্জিত। তো এর এখানে টি আর প্লাস 1 যেটা হবে, টি আর প্লাস 1 হবে এখানে 9CR 2x টু দি পাওয়ার 9 মাইনাস r ইন্টু 1/3x হোল টু দি পাওয়ার r। এটাও যে সূত্র আগে ব্যবহার করলাম, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n যদি থাকে তাহলে টি আর প্লাস 1 এটা সমান হয় NCR a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু এক্স টু দি পাওয়ার r। তো এইটা অনুযায়ী এখানে বসে যাচ্ছে, ইকুয়ালস টু তাহলে 9CR এখানে পাচ্ছি 2 টু দি পাওয়ার 9 মাইনাস r ইন্টু এক্স টু দি পাওয়ার 9 মাইনাস r 1/3 টু দি পাওয়ার r ইন্টু এখানে হবে এক্স টু দি পাওয়ার, এটা যেহেতু নিচেই ছিল উপরে লিখলে এটা মাইনাস r পাওয়ার হবে, ইকুয়ালস টু 9CR
2⁹ মাইনাস আর, এক্সের পাওয়ার এই দুটো পাওয়ার যোগ হবে, ফলে 9 মাইনাস 2r, সরি এখানে এক্সের স্কোয়ার ছিল, এটা এখানে একটু কারেকশন করতে হবে, এটা এক্সের স্কোয়ার আছে, তাহলে এখানে এক্সের স্কোয়ার হবে এবং এটা সিম্পল এটা মাইনাস 2r হবে। তো এখানে তাহলে 9 মাইনাস হবে, এটা 3r হয়ে যাবে, 9 মাইনাস r আর এখানে মাইনাস 2r। তাহলে এবার এটা হচ্ছে এক্স বর্জিত, যেহেতু ইহা এক্স বর্জিত, তাহলে এখানে এক্সের পাওয়ারটা হয়ে যাবে, এখানে এক্সের পাওয়ারটা হয়ে যাবে 0, আর এখানে আর একটা 1/3r ছিল। তাহলে এখানে এক্সের পাওয়ার যেটা 9 মাইনাস 3r ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা আর পাচ্ছি 3। তাহলে এক্স বর্জিত পদ কী হবে, তাহলে এখানে আমরা আর এর জায়গায় 3 বসাবো, এখানে আর এর জায়গায় 3 যদি আমরা বসাই তাহলে 9c3, 2⁹ মাইনাস 3, এখানে বসাবো 9 মাইনাস 3, আর এখানে এক্সের পাওয়ারটা আর এর জায়গায় 3 বসালে এটা 0 হয়ে যাবে, ইন্টু 1/3⁵। তো এবার 9c3 এটাকে আমরা ভাঙবো, 9c3 অর্থাৎ 9 থেকে শুরু করে পরপর 3টে উৎপাদক থাকবে এবং নিচে এই 3 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, আর এখানে হচ্ছে 2⁶, এটা তো 1 হবে, আর এখানে হচ্ছে 1/3³। তো এটাকে আরেকটু আমরা সরল করব, তাহলে 9 × 8 × 7/6, এখানে 2⁶ হচ্ছে 64, আর 3³ হচ্ছে 27। তো এখানে আমরা এবার একটু কাটাকুটি করে নিই, 3 2 3 3, তারপর এটা হচ্ছে 3 9, আর এখানে হবে 2 × 4। তো এইগুলো এবার একটু কাটাকুটি, এগুলো আমাদের একটু গুণ করে নিতে হবে। তো গুণ করলে এটা নিচেই থাকছে কত 9, আর এখানে 4 7 অর্থাৎ 28 × 64, এটাকে আমাদের সরল করে নিতে হবে। তো এটা যেটা হচ্ছে, এটা কত হচ্ছে, এটা 64 × 28, টু 9 1 7 9 2। তো এটাকে আমরা পূর্ণ করে দেব, তাহলে 9 1 হবে, এখানে থাকছে 8, 9 9 81, 8 9 1/9। তো এরপর 2-এর দাগে যেটা আছে নাম্বার 2, যেটা আছে নাম্বার 2 আছে দুটি প্রদত্ত সংখ্যার সমান্তরীয় মধ্যক এ ও বি, দুটো প্রদত্ত সংখ্যার সমান্তরীয় মধ্যক এ ও বি। তাহলে ধরি সংখ্যা দুটি হলো এক্স ও ওয়াই। তো এদের সমান্তরীয় মধ্যক, দুটি সমান্তরীয় মধ্যক দেওয়া আছে এ এবং বি, এবং দুটো গুণোত্তরীয় মধ্যক দেওয়া আছে G1 G2। তাহলে এখানে এক্স এ বি
ওয়াই, এটা হচ্ছে সমান্তর প্রগতি, অর্থাৎ এটা হচ্ছে এপি। আর এক্স, G1, G2 এবং ওয়াই, এটা হচ্ছে গুণোত্তর প্রগতি, এটা হচ্ছে জিপি। এক্স এবং ওয়াইয়ের দুটো সমান্তরীয় মধ্যক দেওয়া আছে এ এবং বি, তাহলে এক্স, এ, বি এবং ওয়াই একটা সমান্তর প্রগতি গঠন করবে। আর দুটো গুণোত্তরীয় মধ্যক দেওয়া আছে G1, G2, ফলে এক্স, G1, G2 এবং ওয়াই এরা গুণোত্তর প্রগতি গঠন করবে। তাহলে এখানে আমরা পাবো যে এক্স, এ এবং বি এরা সমান্তর প্রগতি, তাহলে এ সমান, এখানে আমরা পাবো এ সমান, এটা হচ্ছে এক্স এবং বি এর সমান্তরীয় মধ্যক, ফলে সমান্তরীয় মধ্যকের সূত্র কাজে লাগালে এ সমান হবে এক্স প্লাস বি বাই 2। এখানে একটা বিষয় এখানে জানতে হবে যে এ ও বি এর সমান্তরীয় মধ্যক এক্স হলে এক্স সমান হয় এ প্লাস বি বাই 2, এক্স সমান হয় এ প্লাস বি বাই 2। তো এখানে তাহলে এ, বি এবং ওয়াই এরা আবার সমান্তর প্রগতি, ফলে বি ইকুয়ালস টু হবে এ প্লাস ওয়াই বাই 2। তো এখান থেকে আমরা এক্স এবং ওয়াইয়ের মান আমরা পেয়ে যাব। তো এক্স সমান আমরা পাবো 2a মাইনাস বি এবং ওয়াই সমান পাবো 2b মাইনাস এ, 2b মাইনাস এ। এবার এখানে আমাদের জানা আছে যে এক্স, G1 এবং G2 এরা হচ্ছে গুণোত্তর প্রগতি। তাহলে তিনটে সংখ্যা যখন গুণোত্তর প্রগতি হয়, এ, বি, সি, এরা যদি জিপি হয়, জিপি হলে আমরা জানি যে মধ্যেরটা স্কোয়ার সমান প্রথমটা ইন্টু তৃতীয়টা। তো এখানে আমরা পাবো G1 equals to G1 square equals to x into G2। আবার G1, G2 এবং Y এরা হচ্ছে গুণোত্তর প্রগতি, ফলে G2 স্কোয়ার ইকুয়ালস টু হবে G1 ইন্টু ওয়াই, G1 ইন্টু ওয়াই। তো এখানে আমাদের চাইছে G1 ইন্টু G2, তাহলে এখানে আমরা পাবো G1 স্কোয়ার, এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে G1 স্কোয়ার ইন্টু G2 স্কোয়ার, এখানে আমরা পাচ্ছি এক্স ওয়াই ইন্টু G1 G2, এই দুটো গুণ। তো উভয় পক্ষে একটা করে G1 G2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে G1 ইন্টু G2 ইকুয়ালস টু পাচ্ছি এক্স ইন্টু ওয়াই। এবার এক্স ইন্টু ওয়াই আমাদের এখানে বের করা আছে, এক্স এবং ওয়াই দুটো এখানে বের করা আছে, এই দুটোকে আমরা এখানে বসিয়ে নেব। এক্স হচ্ছে এখানে 2a মাইনাস বি, 2a মাইনাস বি, আর এটা হচ্ছে 2b মাইনাস এ, 2a মাইনাস বি ইন্টু 2b মাইনাস এ, এটা এখানে প্রমাণ করতে দেওয়া আছে, তাহলে এটা প্রমাণিত হলো। এবার দুইয়ের দাগের অথবা যেটা আছে, অথবা অংশ যেটা আছে, এখানে দেওয়া আছে তিনটে পরস্পর অসমান ধনাত্মক পূর্ণ সংখ্যা এবিসি পরস্পর অসমান বলা আছে, এখানে পরস্পর অসমান ধনাত্মক পূর্ণ সংখ্যা।
धनात्मक पूर्ण संख्या। और एर संगे बला आछे 2a এবং b, a b এরা হচ্ছে এপি, এরা এপি, আর এবিসি হচ্ছে জিপি। এবিসি এটা দেওয়া আছে জিপি। এবিসি পরস্পর অসমান ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর 2a এবং বি এপি, এবিসি হচ্ছে জিপি। তাহলে এ বি এবং সি এর মান নির্ণয় করতে হবে। এ বি সি এর মান কত তা নির্ণয় করতে হবে। এ বি সি এই সমান কত তা নির্ণয় করতে হবে। এবার যেহেতু এখানে বলা আছে, যেহেতু এখানে 2a এবং বি এরা সমান্তর প্রগতি, তাহলে এখানে আমরা পাবো 2a, 2 ইন্টু মধ্যেরটা ইকুয়ালস টু 2 প্লাস বি। তো এখান থেকে আমরা পাবো বি ইকুয়ালস টু 2 ইন্টু এ মাইনাস 1। আবার এ বি সি এরা গুণোত্তর প্রগতি বলা আছে, এবিসি গুণোত্তর প্রগতি। তাহলে এখানে আমরা পাবো বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। অতএব সি সমান আমরা পাবো বি স্কোয়ার বাই এ, বি স্কোয়ার বাই এ। আর এখানে বি যেহেতু বের করা আছে, তাহলে এটা সমান হচ্ছে 4 ইন্টু এ মাইনাস 1 স্কোয়ার বাই এ। তাহলে যেটা আমরা পেলাম যে সি ইকুয়ালস টু 4 এ মাইনাস 1 স্কোয়ার বাই এ। এবার এখানে আমাদের বলা আছে যে এ এবং সি এরা হচ্ছে পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। যেহেতু এ এবং সি এ ও সি পূর্ণ সংখ্যা, তাহলে এই 4 ইন্টু এ মাইনাস 1 হোল স্কোয়ার, 4 ইন্টু এ মাইনাস 1 হোল স্কোয়ার রাশিটা, এই রাশিটা এ দ্বারা বিভাজ্য হতে হবে, এ দ্বারা বিভাজ্য। সি যেহেতু পূর্ণ সংখ্যা, সুতরাং ডান সাইডটা পূর্ণ সংখ্যা আসতে হবে। সেই জন্য 4 ইন্টু এ মাইনাস 1 স্কোয়ার এইটাকে এ দিয়ে বিভাজ্য হতে হবে। কিন্তু এ মাইনাস 1 হোল স্কোয়ার এই রাশিটি এ দ্বারা বিভাজ্য হবে না, এ দ্বারা বিভাজ্য নয়। এ দ্বারা বিভাজ্য নয়, কারণ এখানে যেহেতু এ এবং এ মাইনাস 1 এরা পরস্পর মৌলিক হবে। দুটো পরপর সংখ্যা কখনোই বিভাজ্য একটা আর একটা দ্বারা বিভাজ্য হবে না, পরস্পর মৌলিক। যে কোনো দুটো পরপর সংখ্যা বললে একটাকে আর একটা দিয়ে বিভাজ্য করা যাবে না। তাহলে আমাদের উপায় কি? তাহলে এই 4
4 সংখ্যাটি এ দ্বারা বিভাজ্য হতে হবে। যেহেতু a-1 হোল স্কয়ার বিভাজ্য হলো না, সেই জন্য 4 সংখ্যাটা এ দিয়ে বিভাজ্য হতে হবে। এবার 4কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি? তাহলে অতএব এর মান হতে পারে বা সম্ভাব্য মান হতে পারে 1, 2, 4, 1, 2 বা 4 এর মধ্যে এর মান হবে। তো a সমান যদি 1 হয়, a সমান 1 হলে a সমান যদি 1 হয়, তাহলে এই যে আমার এখানে সম্পর্ক আছে, এখান থেকে আমরা পাবো b সমান 0, b সমান 0 পাবো। হলে bটা 0 হয়ে যাবে। আর b যদি 0 হয়, তাহলে আমরা এইখান থেকে পাবো c সমান 0, c সমান 0। এটা 1 হলে bটাও 0 হবে এবং cটাও 0। এটা সম্ভব নয়, এটা কারণ a, b এবং c তিনটে অসমান ধনাত্মক বলা আছে। এবার a যদি 2 হয়, এটা 2 হলে b সমান আমরা পাবো, এটা আমরা পাচ্ছি 1 থেকে। এটাকে যদি আমরা 1 নম্বর বলি, এই 1, আর এটা হচ্ছে 2, a সমান যদি 2 হয়, তাহলে b সমান 1 থেকে আমরা পাবো 2, 1 থেকে পাবো 2। আর a সমান যদি 2 হয়, তাহলে আমরা b সমান যদি 2 হয়, তখন আমরা 2 নম্বর থেকে পেয়ে যাব। এটা 2 এবং bটাও যদি 2 হয়, তাহলে তখন cটাও হয়ে যাবে 2, c হয়ে যাবে 2। এবার a সমান যদি 4 হয়, a সমান 4 হলে আমরা 1 থেকে পাবো, a সমান যদি এখানে 4 বসায়, তাহলে bটা হয়ে যাবে 6, আর তখন cটা কত পাবো? bটা যদি এখানে 6 হয় এবং এটা 4 হয়, তাহলে 6 হচ্ছে 36 বাই এ হচ্ছে 4, অর্থাৎ 9, cটা হয়ে যাবে তখন 9। এগুলো সব পাচ্ছি আমরা 1 ও 2 ব্যবহার করে, 1 ও 2 থেকে। তো এবার যেহেতু আমাদের বলা আছে যে ABC অসমান, যেহেতু ABC অসমান, তাহলে a সমান হচ্ছে 4, b সমান 6, c সমান 9। তো এটাই হয়ে যাবে অ্যান্সার। এরপর 2 দাগের 1 যেটা আছে, যে সরলরেখার আনতি 150 ডিগ্রি এবং মূল বিন্দু থেকে দূরত্ব 10 একক, তার সমীকরণ। একটা সরলরেখার আনতি দেওয়া আছে, অর্থাৎ এটা x অক্ষের সাথে যে কোণ করে সেই কোণের মানটা দেওয়া আছে 135। তাহলে এইরকম করে এটা আসবে, এটা হচ্ছে 150 ডিগ্রি।
আর এটার মূল বিন্দু থেকে দূরত্ব দেওয়া আছে 10 একক। এটাকে আমরা ধরি ও এম, এটা দেওয়া আছে 10 একক। তো এটা যদি 150 হয় তাহলে এইটা হবে কত? এটা হবে 30, আর এটা 90, ফলে এই কোণটা হয়ে যাবে 60, এটা হবে 60 ডিগ্রি। তো এখানে আমরা অভিলম্ব আকার ব্যবহার করব। এখানে ও এম যেটা, এটা হচ্ছে 10 একক, তো এটা সমান হচ্ছে পি। আর এখানে এই যে ও এম রেখাটা, ও এম এই যে রেখাংশ এক্স অক্ষের সাথে যে কোণ করছে সেটা হয় আলফা, আলফা ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে সরলরেখার যে অভিলম্ব আকার আছে, অতএব সরলরেখাটির সমীকরণ, সরলরেখাটার সমীকরণ, এটাকে আমরা অভিলম্ব আকার ব্যবহার করব। এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। তো এখানে আলফার মান বসিয়ে দেব, তাহলে কস 60 ডিগ্রি ওয়াই সাইন 60 ডিগ্রি ইকুয়ালস টু 10। তাহলে এক্স ইন্টু 1/2 প্লাস ওয়াই ইন্টু √3/2 ইকুয়ালস টু 10। তাহলে এক্স প্লাস √3 ইন্টু ওয়াই ইকুয়ালস টু, এখানে দুইগুলো 1/2 কমন গিয়ে ডান দিকে গুণ হয়ে যাবে, ফলে এক্স প্লাস √3 ওয়াই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 20। তো এটা এখানে অ্যান্সার হবে। এরপরের অথবা অংশে যেটা আছে, এটাই বলা আছে যে পি কিউ আর একটা ত্রিভুজ, পি কিউ আর একটা ত্রিভুজ, যেখানে পি বিন্দু দেওয়া আছে 2, কিউটা দেওয়া আছে 6 - 1 এবং আর এটা দেওয়া আছে 7, 3। এরপর বলা আছে যে পিএস মধ্যমা, পিএস একটা মধ্যমা, পিএস শীর্ষবিন্দু ত্রিভুজের, শীর্ষবিন্দু বিশিষ্ট একটি ত্রিভুজের মধ্যমা পিএস। তা পিএস যেহেতু মধ্যমা, তাহলে এস হলো কিউ আর এর মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু। অতএব এস বিন্দুটা আমরা বার করব। এসটা হচ্ছে 6 + 7/2 -1 + 3/2, বা এস হচ্ছে 13/2 আর এখানে পাবো 1। এবার এখানে বলছে যে পিএস এর সঙ্গে সমান্তরাল, তাহলে পিএস এই সরলরেখার আমরা সমীকরণ বের করব। পিএস এর সমীকরণ, বা পিএস এর এখানে প্রবণতা বের করলেও হবে, পিএস এর প্রবণতা বার করলেও এখানে কিন্তু হবে। তো আমরা সমীকরণ বের করেই করব। এটা দুই বিন্দুগামী
x মাইনাস এক্স ওয়ান ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, নিচে হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। এটা হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো এক্স মাইনাস এক্স ওয়ান আমরা ধরি, এখানে 2,2কে এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরি, তাহলে 2 ইকুয়ালস টু ওয়াই মাইনাস 2, আর এক্স টু হচ্ছে, এটাকে আমরা এক্স টু ওয়াই টু বলি, তাহলে 13/2 মাইনাস 2 আর 1 মাইনাস 2। তো এটাকে আমরা সরল করলে এটাকে আমরা পিএসের সমীকরণটা আমরা পাবো। তো এক্স মাইনাস 2 বাই এটা হবে 9/2 ইকুয়ালস টু ওয়াই মাইনাস 2 বাই মাইনাস 1। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 2x মাইনাস 2 বাই 9 ইকুয়ালস টু ওয়াই মাইনাস 2 বাই মাইনাস 1। এটা আমরা একটু এবার সরল করব, তাহলে পাচ্ছি 2x মাইনাস 2 ইকুয়ালস টু এদিকে পাবো মাইনাস 9y প্লাস 18, অর্থাৎ 2x প্লাস 9y ইকুয়ালস টু 20। তো এটা হচ্ছে পিএস এর সমীকরণ, এটা হচ্ছে পিএস এর সমীকরণ। এবার এখানে বলা আছে যে পিএস এর সঙ্গে সমান্তরাল এবং 1,1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো ইহার সমান্তরাল সরলরেখার সমীকরণ। সমান্তরাল সরলরেখা গঠন করতে হলে এই 2x প্লাস 9y এই পার্টটা সেম থাকবে এবং সঙ্গে একটা কনস্ট্যান্ট যোগ হবে। এবার এটা হচ্ছে 1,-1 বিন্দুগামী। যেহেতু ইহা 1,-1 বিন্দুগামী, তাহলে এটা এখানে আমরা এবার বসাবো। এটা বসালে আমরা কে এর মানটা পাবো। অতএব এক্স এর জায়গায় 1 এবং কে এর জায়গায় ওয়াই এর জায়গায় -1 বসাবো। তাহলে 2 × 1 প্লাস 9 × -1 প্লাস কে ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা পাবো কে ইকুয়ালস টু 2 আর এখানে -9 অর্থাৎ -7। এটা ডান দিকে গেলে 7। তাহলে নির্ণীয় যে সরলরেখার সমীকরণ, নির্ণীয় সরলরেখার সমীকরণ। নির্ণীয় সরলরেখার সমীকরণ কি হবে? এই কে এর জায়গায় 7টা বসে যাবে, ফলে 2x প্লাস 9y প্লাস 7 ইকুয়ালস টু 0। নাম্বার 2 যেটা আছে, উভয় অক্ষকে স্পর্শ করে এমন একটি বৃত্তের কেন্দ্র তৃতীয় পাদে অবস্থিত। বৃত্তের কেন্দ্র তৃতীয় পাদে অবস্থিত বলা আছে। বৃত্তটি
-1, -2 বিন্দুগামী। এখানে বৃত্তটা বলা আছে যে উভয় অক্ষকেই টাচ করছে এবং সেটা হচ্ছে তৃতীয় পাদে তার কেন্দ্র আছে। তৃতীয় পাদে বৃত্তটার কেন্দ্র আছে এবং উভয় অক্ষকে স্পর্শ করছে। তো ধরি ব্যাসার্ধ সমান হচ্ছে এ একক। এবার যেহেতু এটা তৃতীয় পাদে কেন্দ্রটা আছে, তাহলে তার কেন্দ্র হবে, যেহেতু উভয় অক্ষকে এখানে স্পর্শ করা আছে, তাহলে কেন্দ্র হবে এ কমা এ, -a কমা -a, এটা হবে কেন্দ্র। অতএব বৃত্তটার সমীকরণ, বৃত্তটির কেন্দ্র ব্যাসার্ধ জানা থাকলে আমরা জানি যে বৃত্তের সমীকরণ হয় x - আলফা স্কোয়ার প্লাস y - বিটা স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। তো কেন্দ্র এইটাই হচ্ছে আলফা কমা বিটা। তো আলফা বিটার মান আমরা এখানে বসাবো। তাহলে x প্লাস a হয়ে যাবে, y প্লাস a হয়ে যাবে, ইকুয়ালস টু হবে a স্কোয়ার। এবার এই বৃত্তটা এখানে বলা আছে ইহা -1 -2 বিন্দুগামী। এই বিন্দু দিয়ে বৃত্তটা আবার যাচ্ছে। তাহলে এখানে আমরা বসাবো, এখানে আমরা x এর জায়গায় -1 এবং y এর জায়গায় -2 আমরা বসাবো এবং বসিয়ে এখানে a এর মানটা আমরা বের করব, যেহেতু এটা এখানে অজানা। তো এটা হচ্ছে a স্কোয়ার -2a প্লাস 1, এখানে হচ্ছে a স্কোয়ার -4a প্লাস 4 ইকুয়ালস টু a স্কোয়ার। তো একটা a স্কোয়ার এখানে ক্যান্সেল হয়ে যাবে। ফলে এখানে আমরা পাচ্ছি a স্কোয়ার -6a প্লাস 5 ইকুয়ালস টু 0। তো এটা এবার উৎপাদকে বিশ্লেষণ করব আমরা। তো পেয়ে যাব a - 1 ইন্টু a - 5 ইকুয়ালস টু 0। তাহলে এখানে a এর মান পাচ্ছি 1 এবং 5। অতএব কেন্দ্র তাহলে কী হবে, কেন্দ্র আমাদের ছিল 1, যদি এটা যদি 1 ধরি তাহলে -1 -1, কেন্দ্র ছিল কি, কেন্দ্রটা ছিল -a কমা -a। তাহলে -1 কমা -1 অথবা -5 কমা -5। তো এটা হচ্ছে এর অ্যান্সার। তো এরপর যেটা এর অথবা অংশ যেটা আছে, অথবা অংশ যেটা আছে যে y স্কোয়ার সমান 4ax এর নাভিগামী দুটো জায়ের প্রান্ত বিন্দু, এর নাভিগামী জ্যার প্রান্তবিন্দু হচ্ছে x1 y1 আর
x2 y2। তো এটা যেহেতু অধিবৃত্ত আছে, ধরি এখানে অধিবৃত্তটা যদি আঁকা হয়, এটা এইভাবে অধিবৃত্তটা আছে। তো এর এখানে যদি নাভি থাকে, এটা যদি একটা নাভিগামী জ্যা হয় এস ড্যাশ, এখানে নাভিটা ধরি যে পি হচ্ছে নাভি। তো আমরা এটা যেহেতু অধিবৃত্তের উপরে, তাহলে এসটাকে আমরা ধরি এ টি1 টু এ টি1 স্কোয়ার, প্যারামেট্রিক আকার, অধিবৃত্তের প্যারামেট্রিক আকার। আর এস ড্যাশটা ধরি এ টি2 এখানে এ টি1 স্কোয়ার টু এ টি1 হবে। আর এটা হচ্ছে এ টি2 স্কোয়ার কমা টু এ টি2। তাহলে এখানে আমরা পাচ্ছি কি যে x1 ইকুয়ালস টু এ টি1 স্কোয়ার আর y1 ইকুয়ালস টু টু এ টি1, x2 ইকুয়ালস টু হচ্ছে এ টি2 স্কোয়ার আর y2 ইকুয়ালস টু টু এ টি2। এবার নাভিগামী জ্যার ক্ষেত্রে নাভিগামী জ্যার ক্ষেত্রে আমরা কি জানি যে টি1 টি2 এটা হয় -1, টি1 টি2টা হয় -1। তাহলে আমাদের যেটা চাইছে y1 y2 প্লাস 4 x1 x2 ইকুয়ালস টু y1 y2, এখানে হচ্ছে হয়ে যাবে টু এ টি1 টু এ টি2 প্লাস 4 এ টি1 স্কোয়ার ইন্টু 4 এ টি2 স্কোয়ার সমান হচ্ছে 4 এ স্কোয়ার টি1 টি2 প্লাস এখানে আমরা পাচ্ছি 16 এ টি1 টি2 স্কোয়ার। সরি 4 না, এগুলো হবে শুধু এ টি1 স্কোয়ার টু এ টি1, এটা হবে 16টা এখানে আসবে না, 16 এখানে আসবে না, শুধু একটা 4 থাকবে, 4টা অবশ্য থাকবে কারণ 4 x1 x2 হচ্ছে, তো এখানে একটা 4 আসবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 4 এ স্কোয়ার ইন্টু এটা হচ্ছে -1 আর এটা হচ্ছে 4 এ ইন্টু -1 স্কোয়ার। এখানে y1 y2 মান এবং 4 ইন্টু x1 x2 এর মান এখানে বসছে। তাহলে 4 এ স্কোয়ার, এটা -4 এ স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 4 এ স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 0। তাহলে এর মান হচ্ছে 0। এরপর নাম্বার 3 এর 1 যেটা দেওয়া আছে, এখানে বলছে যে 3টে ছক্কাকে একসঙ্গে গড়িয়ে দেওয়া হলো। ছক্কা 3টের উপরিতলের সংখ্যা 3টের সমষ্টি 4-এর বেশি হওয়ার সম্ভাবনা। তো এখানে 3টে ছক্কাকে গড়িয়ে দিলে
তো নমুনা দেশে মোট বিন্দু, নমুনা দেশে মোট বিন্দু সমান হবে 6 × 6 × 6 ইকুয়ালস টু 216। তাহলে NS যেটা সেটা হচ্ছে 216। এবার এখানে চাইছে যে সংখ্যা তিনটের সমষ্টি 4-এর বেশি। তো 4-এর বেশি এটা বের করার জন্য আমরা 4-এর কম, 4 বা 4-এর কম কিভাবে হবে। সংখ্যা তিনটের সমষ্টি সমষ্টি 4 বা 4-এর কম, 4-এর কম হওয়ার ঘটনা এটাকে আমরা এ ধরি। সংখ্যা তিনটের সমষ্টি 4 বা 4-এর কম হতে পারে এরকমভাবে, যদি তিনটে 1 পড়ে এটা একটা হতে পারে, 1 1 2 হতে পারে, তারপরে 1 2 1 হতে পারে, বা 2 1 1। এই 4টে ক্ষেত্রে সংখ্যা 4টের সংখ্যা তিনটের সমষ্টি 4 বা 4-এর কম হতে পারে। তাহলে এখানে প্রবাবিলিটি অফ এ যেটা, তাহলে MA অর্থাৎ এ ঘটনার পক্ষে বিন্দু হচ্ছে 4। তাহলে এটা হবে MA ডিভাইডেড বাই NS অর্থাৎ 4/216। তাহলে এটা হচ্ছে কাটাকুটি করে 1/4 5 20 1/54। তো এতগুলো এই সম্ভাবনা হচ্ছে সমষ্টি 4 বা 4-এর কম হওয়ার সম্ভাবনা। অতএব নির্ণীয় সম্ভাবনা যেটা, নির্ণীয় সম্ভাবনা সেটা হবে 1 মাইনাস P অফ A অর্থাৎ A কমপ্লিমেন্ট, A কমপ্লিমেন্ট। তাহলে 1 মাইনাস 1/54 ইকুয়ালস টু 53/54। তো নির্ণয় সম্ভাবনা এটা যেটা, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, এইটা ইকুয়ালস টু হচ্ছে নির্ণয় সম্ভাবনা। তো এর অ্যান্সার হচ্ছে তাহলে 53/4। এরপর এর অথবা অংশে যেটা আছে, এর অথবা অংশে যেটা আছে এ এবং বি দুটো ঘটনা দেওয়া আছে, যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, প্রবাবিলিটি এ ইউনিয়ন বি ইকুয়ালস টু হচ্ছে 3/4, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে 1/4, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট বা এ বার, এ কমপ্লিমেন্ট দেওয়া আছে 2/3। তো এখানে চাইছে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এটা কত। তো প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর ফর্মুলা আছে প্রবাবিলিটি এ। তো প্রথমে আমরা এখানে প্রবাবিলিটি অফ বিটাকে বের করে নেব এই সূত্র দিয়ে। এটা হচ্ছে প্রবাবিলিটি
A প্লাস প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি A ইন্টারসেকশন বি। তো এটা দেওয়া আছে 3/4 ইকুয়ালস টু, এখানে এ কমপ্লিমেন্ট দেওয়া আছে 2/3, তাহলে প্রবাবিলিটি এ এটা হচ্ছে 1 মাইনাস হয়ে যাবে 2/3 প্লাস প্রবাবিলিটি অফ বি, এখান থেকে প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট, প্রবাবিলিটি এ বের করলে 1 মাইনাস এটা হবে, মাইনাস এটা দেওয়া আছে 1/4। তো এখান থেকে আমরা প্রবাবিলিটি অফ বিটাকে আমরা পেয়ে যাব। তো এটা হচ্ছে 3/4 ইকুয়ালস টু 1/3 প্লাস 1/4 প্লাস প্রবাবিলিটি অফ বি, অর্থাৎ প্রবাবিলিটি অফ বি যেটা সেটা হচ্ছে 3/4 মাইনাস 1/3 মাইনাস 1/4। যেখানে ক্যালকুলেশন করে নেব 4 3 অর্থাৎ 9 মাইনাস 4 মাইনাস 3 অর্থাৎ 2/12 অর্থাৎ 1/6। তো এরপরে আমরা যেটা বের করতে দেওয়া আছে এটাকে আমরা বের করব। প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এর ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টার, এটা ডাইরেক্ট ফর্মুলা আছে প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তো প্রবাবিলিটি বি এখানে হচ্ছে 1/6 মাইনাস, এখানে একটু ক্যালকুলেশনটা আমাদের দেখতে হবে, এটা 1/3, এটা মাইনাস 1/4 ছিল, এটা মাইনাস 1/4, তাহলে এটা হয়ে যাবে প্লাস 1/4, স্বভাবতই এটা হবে প্লাস 3, তাহলে এখানে পাবো 12 মাইনাস 4 অর্থাৎ 8/12 পাওয়া যাবে। এটা এখানে আমরা একটু ঠিক করে নেব, ইকুয়ালস টু পাওয়া যাচ্ছে 8/12 অর্থাৎ এখানে 2/3, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ বি। তাহলে এখানে আমরা এবার বসিয়ে নেব, এটা হচ্ছে 2/3 মাইনাস ইন্টারসেকশন এখানে দেওয়া ছিল, এখানে এ ইন্টারসেকশন বিটা আছে 1/4, এখানে হচ্ছে 1/4, তাহলে এটা আমরা পাচ্ছি, এটা 12 লসাগু হবে 8 মাইনাস 3 অর্থাৎ 5/12, এর মান হচ্ছে 5/12। এখানে একটু ক্যালকুলেশনটা একটু দেখে নেবে, এটা একটু ভুল হয়েছিল, এটা মাইনাস 1/4 ছিল, ফলে এটা পিবি বের করলে এটা মাইনাস 1/3 প্লাস 1/4 এবং এটা ক্যালকুলেশন করলে এটা পেয়ে যাচ্ছি 2/3। আর প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর ডাইরেক্ট ফর্মুলা আছে প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি। এরপর 2 দাগে যেটা আছে নাম্বার 2 যেটা আছে, এখানে বলছে প্রথম 9টি স্বাভাবিক সংখ্যা থেকে 3টে সংখ্যা নির্বাচন করা হলো, তাদের সমান্তর প্রগতিতে থাকার সম্ভাবনা। তো 9টি সংখ্যা থেকে
তিনটে নির্বাচন করা যায়। 9c3 সমান হচ্ছে 9 ইন্টু 8 ইন্টু 7/3 ফ্যাক্টোরিয়াল সমান 9 8 ইন্টু 7/6। এটা 3 2 3 3 2 4 অর্থাৎ 84 প্রকারে। তাহলে এখানে NS যেটা NS অর্থাৎ নমুনা দেশে মোট বিন্দু হচ্ছে 84। তো এবার বলছে এই তিনটে সংখ্যা সমান্তর প্রগতিতে থাকার সম্ভাবনা। তো আমরা এভাবে এটা সাজাই যে সাধারণ অন্তর আমরা যদি 1 ধরি, সাধারণ অন্তর যদি আমরা 1 ধরি তাহলে সেক্ষেত্রে সংখ্যাগুলো কি হবে 1 2 3 এগুলো হতে পারে, অথবা 2 3 4 3 4 5 4 5 6 5 6 7 তারপর 6 7 8 তারপর হচ্ছে 7 8 9 অর্থাৎ এখানে পাচ্ছি 7টি। এরকম 7টি আমরা পাচ্ছি নমুনা বিন্দু। এবার সাধারণ অন্তর যদি আমাদের 2 হয়, সাধারণ অন্তর যখন 2 হবে তখন 1 3 5 তারপরে 2 2 4 6 তারপরে হবে 3 5 7 তারপর পাবো 4 6 8 তারপরে হবে 5 7 9। এটা সমান পাচ্ছি 5টি। এবার সাধারণ অন্তর আমরা 3 করব। সাধারণ অন্তর 3, তাহলে এখানে পাবো 1 4 7 1 4 7 তারপর 2 5 8 তারপর পাবো 3 6 9 অর্থাৎ এখানে পাচ্ছি 3টে। এরপর সাধারণ অন্তর আমরা করব। সাধারণ অন্তর 4, তাহলে 1 5 1 5 এবং 9। এর বাইরে কিন্তু আর আমরা পাবো না, এটা একটি। তাহলে এরকম কতগুলো পাচ্ছি? এরকম পাচ্ছি কত 7 5 1 অর্থাৎ সমান্তর প্রগতিতে থাকবে এমন নমুনা বিন্দু সমান হচ্ছে, প্রথমে পেলাম আমরা 7টি, 7 5 3 প্লাস 1 অর্থাৎ 16টি। তাহলে নির্ণেয় সম্ভাবনা সমান হচ্ছে 16 বাই মোট বিন্দু ছিল 84।
এখানে 4/21 ইকুয়ালস টু হচ্ছে 4/21। এরপর এর অথবা অংশে যেটা আছে অথবা, এখানে বলছে এ এবং বি এই ঘটনা দুটি ঠিক একটি ঘটার সম্ভাবনা। x সমান এ ও বি এর মধ্যে ঠিক একটি ঘটার সম্ভাবনা। তো ঠিক একটি ঘটার মানে কি, অর্থাৎ এ যদি ঘটে তাহলে বি ঘটনা ঘটবে না, না অর্থাৎ কমপ্লিমেন্ট, এটা হতে পারে। অথবা এ ঘটলো না এবং বি ঘটলো, এটা হচ্ছে এ এবং বি এর মধ্যে যে কোনো একটি ঘটার ঘটনা। তাহলে প্রবাবিলিটি অফ এক্স, এই দুটো ঘটনা আবার পরস্পর পৃথক। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ সি বি, যেহেতু এখানে এরা হচ্ছে পরস্পর পৃথক, পরস্পর পৃথক। তো এবার এখানে এইগুলোর ফর্মুলা আছে, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস এটা হবে প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এগুলো ডাইরেক্ট ফর্মুলা আছে, সেই ফর্মুলা থেকে এগুলো বসছে। তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস 2 ইন্টু প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি। যেখানে ইন্টারসেকশনটা এখানে ইন্টু আকারে বা গুণ আকারে লেখা আছে। প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস 2 প্রবাবিলিটি এ বি। তো এখানে তাহলে গ্রুপ এ যেটা সেটা পুরো শেষ হয়ে গেল। এর পরবর্তী ভিডিওতে আমরা গ্রুপ বিটাকে সমাধান করব।